আজ থেকে প্রায় ১৬০০ বছর আগে 15 সেঞ্চুরিতে গ্রিনল্যান্ডের কিছু ব্যবসায়ী আইসল্যান্ড যাওয়ার পথে সমুদ্রের ধারে এলিয়েনের মতো এক বিশাল আকার সামুদ্রিক মাছকে দেখতে পায়। এর আগে তারা কখনো এত বড় সামুদ্রিক জীবকে দেখেনি। এর কিছুদিনের মধ্যেই গ্রিনল্যান্ড ও তার পার্শ্ববর্তী এলাকায় এক ভয়ঙ্কর সামুদ্রিক তুফান আসে, যা ইতিহাসের সবচেয়ে বড় সামুদ্রিক তুফানগুলোর মধ্যে একটি। এর ফলে গ্রিনল্যান্ড ও আইসল্যান্ডের কয়েক লাখ মানুষ তলিয়ে যায় জলের তলায়। এরপর 1855 খ্রিস্টাব্দে জাপানের টোকিও শহর শিকার হয় এক ভয়ঙ্কর ভূমিকম্পের। প্রায় ধ্বংস হয়ে যায় গোটা শহর। আর এই ঘটনা ঘটার ঠিক কিছুদিন আগেই জাপানের সমুদ্রের ধারে জেলেদের একটি দল রূপোর মতো চকচকে লম্বা এক ধরনের মাছ দেখতে পায়। জাপানের লোককথায় আছে, সমুদ্রের দেবতা অসন্তুষ্ট হলে এই ধরনের মাছ পাঠিয়ে সতর্কতা জারি করে। ইতিহাসে ঘটে যাওয়া এই দুটো অঘটনের আগেই সমুদ্রের ধারে দেখতে পাওয়া গিয়েছিল অড ফিশকে। তবে এই ঘটনা যে শুধু ঐতিহাসিক হয়ে থেকে গেছে তা নয়, এর পুনরাবৃত্তি ঘটে আজ থেকে মাত্র 29 বছর আগে। আমেরিকার স্যান্টিয়াগোতে কিছু নৌসেনা একটি জাহাজে করে রেগুলার পেট্রোলিং করছিল। এমন সময় তারা সমুদ্রের উপর ভাসতে দেখে চকচকে রূপলি কালারের একটি বিরাট সাইজের মাছকে। তারা মাছটাকে বোটে তুলে আনে। এলিয়েনের মতো মুখ সহ মাছটার দৈর্ঘ্য 25 ফুট লম্বা। এর কিছুদিনের মধ্যেই মেক্সিকোতে 7.1 ম্যাগনিটিউডের একটি বিধ্বংস ভূমিকম্প আসে। এর শিকার হয় মেক্সিকোর বেশ কিছু বড় বড় শহর। এবার চলে আসি 2011-র 11 মার্চ। 9.0 ম্যাগনিটিউডের ভূমিকম্প, যা জাপানের ইতিহাসে সবচেয়ে ভয়ঙ্কর ভূমিকম্প। এর ঠিক কিছুদিন পরেই আসে এক ভয়ঙ্কর সুনামি। কিন্তু ভাবনার বিষয় হচ্ছে, এই দুটো ঘটনা ঘটার ঠিক কিছুদিন আগেই জাপানের সমুদ্র তটে পাওয়া গিয়েছিল 20টিরও বেশি অড ফিশকে। এছাড়াও 2017 থেকে 2022-এর মধ্যে ফিলিপিন্স ও চিলিতে ঘটে যাওয়া ভূমিকম্পের ঠিক কিছুদিন আগেই সমুদ্র তটে দেখতে পাওয়া গিয়েছিল অড ফিশ সহ বেশ কিছু ডিপ সি ক্রিয়েচারকে মৃত অবস্থায়। তাছাড়াও আমাদের দেশের উড়িষ্যার সমুদ্র পাড়ে 7 লক্ষেরও বেশি কচ্ছপ একসাথে জল থেকে উঠে আসে এবং কেরালার সমুদ্র তটে একসাথে কয়েকশো কোটি মাছ সমুদ্রে পাড়ে উঠে আসে। এই ঘটনাটা যথেষ্ট ভয়ঙ্কর ও অদ্ভুত ছিল। কিন্তু প্রশ্ন হচ্ছে, কেন? আদৌ কি এরা পৃথিবীর ধ্বংসের সংকেত নিয়ে আসছে, নাকি আমাদের চোখে আঙুল দিয়ে দেখাতে আসছে যে আমরাই, অর্থাৎ গোটা মানব জাতি, নিজেদের সহ সারা বিশ্ব জুড়ে ছড়িয়ে থাকা বিভিন্ন প্রাণীর ধ্বংসের কারণ হয়ে দাঁড়াচ্ছি? দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় নেভিতে কাজ করা সোনার অপারেটররা একটা বেশ ইন্টারেস্টিং ব্যাপার আবিষ্কার করে। ওরা রেডারের মাধ্যমে দেখতে পায় শুধুমাত্র রাতের বেলাতেই সমুদ্র তল, অর্থাৎ সি ফ্লোর, প্রায় 100 মিটার উপরে উঠে আসছে। তবে যেহেতু ওরা সোনার ওয়েব সিস্টেম ব্যবহার করছিল, তাই তাদের বুঝতে একটু ভুল হয়েছিল। আসলে কোনোভাবেই সমুদ্রতল ওপরে উঠে আসেনি। যা ওপরে উঠে এসেছিল তা ছিল অগন্তি ছোট মাছ, স্কুইড ও প্লাঙ্কটন, যারা থাকে সমুদ্রের কয়েকশো মিটার গভীরে, কিন্তু শিকারের আশায় রাতের অন্ধকারে সমুদ্রের উপর দিকে সাঁতার কাটতে থাকে। যেহেতু রাতে সূর্যের আলো নেই, তাই তাদের তিমি, হাঙর বা ডলফিন জাতীয় বড় মাছের কাছে শিকারে পরিণত হওয়ার সম্ভাবনাও থাকে না। আর সেই কারণেই তারা সমুদ্রের গভীরতা ছেড়ে উঠে আসে সারফেস লেয়ারে, কারণ ফটোসিনথেসিস শুধুমাত্র সারফেস লেয়ারেই হয়ে থাকে। তাই ফ্লাইটোপ্লাঙ্কটন শুধুমাত্র সারফেস লেয়ারেই পাওয়া যায়। আর সেই ফ্লাইটোপ্লাঙ্কটন খেয়েই বেঁচে থাকে কয়েকশো প্রজাতির মাছ ও জু প্ল্যাঙ্কটন। আর তাদের এই উপর নিচ করার প্রক্রিয়াকে বলা হয় অভিবাসন প্রক্রিয়া। সহজ কথায় বললে বোঝায় মাইগ্রেশন প্রসেস। আর এই মাইগ্রেশন এই মুহূর্তে পৃথিবীর সবচেয়ে বড় মাইগ্রেশন। এর নাম হচ্ছে ডিভিএম, অর্থাৎ ডিএল ভার্টিক্যাল মাইগ্রেশন। আর এই বিস্ময়কর ঘটনা যুগ যুগ ধরে 7 মহাসাগরে প্রত্যেক রাতে মানুষের অলক্ষ্যে ঘটে চলেছে অনবরত। প্রতি রাতে এই ছোট ছোট মাছেরা ও ডিপসি ক্রিয়েচার উঠে আসে সমুদ্রের উপর দিকে। তারা শিকার করে খিদে মিটিয়ে সূর্য ওঠার আগেই চলে যায় গভীর সমুদ্রে। কিন্তু ধীরে ধীরে এই প্রক্রিয়ার সময় পরিবর্তন হতে থাকছে। এখন দিনের বেলাতেও ডিপসি ক্রিয়েচাররা বাধ্য হয়ে উঠে আসছে সমুদ্রের উপর অংশে, কারণ সমুদ্রের নিচের অংশ গরম হতে থাকছে ধীরে ধীরে। গ্লোবাল ওয়ার্মিং এর কারণে যে হিট উৎপাদন হয় তা সব থেকে বেশি অ্যাবজর্ব করে আমাদের সমুদ্র। এর ফলে সমুদ্রের জল হিট হতে থাকছে ক্রমশই। যেহেতু গরম জল আর ঠান্ডা জল মিশ্রণ হতে সময় লাগে, তাই বাধ্য হয়ে ডিপসি ক্রিয়েচাররা উঠে আসছে সমুদ্রের উপরের দিকে। কারণ গরম জলে অক্সিজেনের পরিমাণ ঠিকঠাক থাকলেও তার নিচের ঠান্ডা জলের সাথে মিক্সড হতে সময় লাগছে, ফলে অক্সিজেনের পরিমাণ ঠিকমতো পৌঁছতে পারছে না গভীর সমুদ্রে। তাই এই ডিপসি ক্রিয়েচাররা অক্সিজেনের অভাবে বাধ্য হয়ে উঠে আসছে সমুদ্রের উপর অংশে গরম জলের লেয়ারে। এছাড়াও কয়েক দশক ধরে আমাদের ফেলা প্লাস্টিক জাতীয় বজ্র পদার্থ সমুদ্রের তল ভরিয়ে তুলেছে, যার ফলে সামুদ্রিক জীবের ন্যাচারাল হ্যাবিটেট, অর্থাৎ তাদের থাকার জায়গা, অ্যাসিডিক বিকিরণে দূষিত হয়ে যাচ্ছে। যেটা শুধু সামুদ্রিক জীবের জন্য নয়, এই পৃথিবীর যে কোনো প্রাণীর ভবিষ্যতের অস্তিত্বকে চ্যালেঞ্জ করে। এছাড়াও আছে বেশ কিছু কারণ, যেমন সোনার ওয়েভ টেকনোলজির ব্যবহার,
ও ডিপ সি মাইনিং, যেগুলো সামুদ্রিক জীবের স্বাভাবিক জীবনযাপনে খুব বড় রকম প্রভাব ফেলে। এবার আপনারাই বলুন, এই সামুদ্রিক জীবের হঠাৎ করে সমুদ্র তটে উঠে আসা কোনো ধ্বংসের বার্তা, নাকি মানুষ যে এত বছর ধরে জলদূষণ ঘটিয়ে আসছে তার ফলে জলবায়ুর পরিবর্তনের যে প্রাসঙ্গিক কার্যকলাপ ঘটেছে সেটা দায়ী?